গতকাল রাতের দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্নার একটা ঘোষণা, আর সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষে সমুদ্র হিমাচল কার্যত ঝড় বয়ে যাচ্ছে। প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, এবার কি ভারতীয় বিচার ব্যবস্থায়, আইন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে শুরু করেছে? কি এমন ঘোষণা? যদি খবরটা দেখেন আপাত দৃষ্টিতে দেখে মনে হবে না যে এটা বিশাল কিছু খবর, কিন্তু এর পিছনে যে যে কারণগুলো থাকতে পারে এবং যে সিদ্ধান্ত হতে চলেছে সেইটা নিয়েই কিন্তু জাতীয় মিডিয়াতে এবার চর্চা শুরু হয়ে গেছে। এবং সেটা যদি সত্যিই হয়, তাহলে কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থা অন্য ধারায় এবার বইতে শুরু করবে। কি খবর? খবরটা যেটা হচ্ছে যে গতকাল মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ঘোষণা করেছেন, আগামী 11 এবং 12 জানুয়ারি অর্থাৎ শনিবার এবং রবিবার দুদিন ছুটি থাকছে, সুপ্রিম কোর্ট বন্ধ থাকছে। সেদিনকে তিনি একা নন, তার সঙ্গে আরো 24 জন, মোট 25 জন সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি সহ 25 জন বিচারপতি, তারা একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন। এবং ছুটি কাটাতে যাচ্ছেন তারা আরাকু ভ্যালু যাবেন, বিশাখাপত্তনমে থাকবেন, দুদিনের একটা বৈঠক হবে। কিন্তু এর আগে এরকম কোনো পদক্ষেপ দেখা যায়নি। কেউই স্মরণকালে মনে করতে পারছেন না যে সুপ্রিম কোর্টের এত বড় অংশের একটা বিচারপতি একসঙ্গে যাচ্ছেন ছুটি কাটাতে। কিন্তু এর মধ্যে এমন কি ঘটনা আছে? এর মধ্যে কাহানি মে টুইস্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে তো বিচারপতিরা যাবেনই, ছুটির মেজাজে থাকবেন বটে, তবে তারা চাইছেন এখানে বেশ কিছু আলোচনা নিজেদের মধ্যে সেরে নিতে। এবং সেই আলোচনা দিল্লির বাইরে চাপমুক্ত পরিবেশে তারা করতে চান। আর সেই জন্যই একসঙ্গে এতজন বিচারপতি এবং তাদের পরিবারকে নিয়ে এই ছুটির পরিকল্পনা করেছেন মাননীয় সঞ্জীব খান্না। এখানে আরো কিছু আছে টেকঅ্যাওয়ে, যেমন তারা নিজেদের খরচেই যেতে চান, এটা সুপ্রিম কোর্টকে এই খরচ বহন করতে হবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো ব্যাপার নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কি এমন আলোচনার দরকার হয়ে পড়লো, যেটা সুপ্রিম কোর্টের কোনো সেমিনার রুমে না বসে দিল্লির পুরোপুরি চাপটাকে এড়িয়ে গিয়ে এমন একটা নিউট্রাল প্লেসে করার চেষ্টা করা হচ্ছে? এবং সেখানে কি এমন সিদ্ধান্ত নেওয়া হবে বা কি কি বিষয়ে আলোচনা হবে যার জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলো মাননীয় প্রধান বিচারপতিকে? এটা বুঝতে গেলে মাননীয় সঞ্জীব খান্নাকে একটু বুঝতে হবে। দেখুন, যেদিন থেকেই তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কোর্টে, তিনি যে একটু উল্টো পথে হাঁটতে চান সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। উল্টো পথ মানে খারাপ পথ কথা বলছি না। উল্টো পথ মানে তিনি বিচার ব্যবস্থায় একাধিক বদল আনার চেষ্টা করেছেন, এবং সেই বদলের মূল লক্ষ্য হলো মানুষকে সুবিচার দেওয়া। এবং বিচার ব্যবস্থায় একটা শব্দবন্ধ গেঁথে গেছে, তারিখ পে তারিখ, সেইটাকে সমূলে উৎপাদন করে সেখানে একদম প্রপার জাস্টিস দেওয়া। কেননা জাস্টিস ডিলেড আর জাস্টিস ডিনাইড, এই কথা, এই তত্ত্বে তিনি নাকি বিশ্বাস করেন, এবং সেই জন্য একাধিক তিনি কিন্তু চেঞ্জ এনেছেন। যেমন বিচার ব্যবস্থায় ডিজিটালাইজেশন, মামলার শুনানি ও রায় দ্রুত সম্পন্ন করতে ডিজিটাল প্রযুক্তি আরো বেশিভাবে কিভাবে ব্যবহার করা যায় সেটা সুনিশ্চিত করার চেষ্টা করছেন। তথ্যভিত্তিক রায়, আদালতে যুক্তি তর্ক এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রতি জোর দেওয়া হচ্ছে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, মামলার আপডেট জনসাধারণের জন্য অনলাইনে উন্মুক্ত করার নির্দেশ তিনি দিচ্ছেন, যাতে কারোর মনে হয় না যে পিছনে কোথাও গিয়ে কোনো সেটিং হয়ে যাচ্ছে। জরুরি শুনানির প্রক্রিয়া, জনস্বার্থে গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানি নিশ্চিত করতে বিশেষ বেঞ্চ গঠন করছেন। নারী এবং শিশুদের অধিকারের প্রতি বিশেষ নজর, এই সংক্রান্ত যে মামলাগুলো আছে সেগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়। এরকম একাধিক তিনি পদক্ষেপ যেখানে নিচ্ছেন, সেটায় স্পষ্ট হয়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্টকে বা এই দেশের বিচার ব্যবস্থাকে তিনি এমন একটা পথে আনতে যাচ্ছেন যেখানে মানুষের যে শেষ ভরসার জায়গা, অতি সম্মানের চোখে যেটাকে দেখা হয়, সেটা যেন আরো আরো একটা সঠিক জায়গায় যায়। এবং তার এই সদর্থক পদক্ষেপগুলোর সঙ্গে তাল মিলিয়েই যেটা মনে করা হচ্ছে যে এই জানুয়ারি মাসেই কিন্তু একাধিক একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এবার দেখুন, এই মামলাগুলো বিভিন্ন বিচারপতির কোর্টে যাবে, কিন্তু মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কি চাইছেন যে সুপ্রিম কোর্ট অ্যাজ অ্যান ইউনিট এমন একটা জায়গায় আসুক, বিচারপতিরা এমন একটা জায়গায় যাক যেখানে এই সুবিচার নিয়ে বা এই মামলার পদ্ধতি নিয়ে যেন কোথাও কোনো প্রশ্ন না ওঠে, সেখানে যাতে কোনো রকম কোনো ডিভিয়েশন না আসে। ঐক্যমত, যে ডিভিশন বেঞ্চগুলো হচ্ছে সেখানে ঐক্যমত হওয়াটা অত্যন্ত জরুরি। কার কি ভিন্ন মত আছে সেটা নয়, আইনের মতটাই মত, সেইটাকে এস্টাবলিশ করা। কেন এই প্রশ্নগুলো করা হচ্ছে? কেননা দেখুন, জানুয়ারি মাসে যে মামলাগুলো রয়েছে, আমি অন্তত 15-20টা মামলা রয়েছে যেখানে জানুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি বা তার ফয়সালা হওয়ার জায়গা রয়েছে। আমি 10টা মামলা বলছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমেই যেটা রয়েছে, সমলিঙ্গ বিবাহ বৈধকরণ মামলা। সমলিঙ্গে যে বিবাহের ব্যাপার,
এখানে যে আইনের সংশোধনের প্রশ্ন রয়েছে সেই গুরুত্বপূর্ণ মামলায় রয়েছে। উচ্চশিক্ষায় জাতি নির্ধারিত সংরক্ষণ, জাতি নির্ধারণ তো উচ্চশিক্ষায় করা হবে, কিন্তু সেটা এই প্রথাগত জাতিভিত্তিক নয়, সেটা আর্থিক ভিত্তিতে সংরক্ষণের জায়গা। অর্থাৎ একজন কেউ হায়ার স্টাডিজ করতে যাচ্ছেন, তার পরিবারে যদি আর্থিক জায়গাটা কম থাকে তাকে সংরক্ষণটা আগে দিতে হবে। সে অনেক স্ট্রাগল করে আজকে এসছে, আজকে ওই এসসি এসটি ওবিসি এইগুলো কিন্তু আর পিছিয়ে থাকা জাতি নয়, পিছিয়ে থাকা জাতি হচ্ছে যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে। এই জায়গাটা নিয়ে সুপ্রিম কোর্ট ভাবনা চিন্তা করছে। বিতর্কিত জমি অধিগ্রহণ মামলা, যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে বহু জায়গায়, সেগুলো নিয়ে বিতর্ক রয়েছে, সেটার একটা সুষ্ঠু কোনো রূপরেখা তৈরি করা। ইউএপিএ আইন, সন্ত্রাস দমনে যে আইনটা ব্যবহার করা হয় সেটা কি রাষ্ট্রশক্তির অপব্যবহার করা হয়, নাকি এখানে সংশোধনের জায়গা রয়েছে। ইভিএম ট্যাম্পারিং ভেরিফিকেশন পলিসি, যারা হেরে যাবেন নির্বাচনে তারা কি এবার ইভিএম এর যে মাইক্রোচিপটা রয়েছে সেটাকে অবধি তাদের সন্তুষ্টিকরণের জন্য চেক করতে পারেন, সেই সংক্রান্ত মামলা রয়েছে। 1991 প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট, যেটা একটা ওই আসাউদ্দিন ওয়াইসির করা মামলা রয়েছে, যে 1947 সালের 15ই আগস্ট এই দেশে যে যে জায়গায় যে যে ধর্মস্থান ছিল সেটাকেই মেনে নিতে হবে। কিন্তু এটা সুপ্রিম কোর্টেরই একটা পুরোনো মামলা বলছে যে না, এটা কিন্তু হতে পারে না, তার যে অরিজিনাল ফর্ম ছিল সেটাই আসল ফর্ম হবে। এই জায়গাটা নিয়ে সত্যিই কি হবে, যদি হয় তাহলে প্রচুর প্রচুর জায়গা রয়েছে যেগুলোকে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যেরকম অযোধ্যার রাম মন্দির থেকে বাবরি মসজিদের জায়গা এসেছিল, সেরকম একাধিক জায়গা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ রায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, বহু মামলা এরকম পেন্ডিং আছে, সেগুলোর একটা ফয়সলা হতে পারে। ফার্মার প্রোটেস্ট অন বর্ডার, আপনারা জানেন এই যে কৃষক বিদ্রোহের কথা বলা হচ্ছে, কৃষকদের একটা প্রতিবাদ হচ্ছে, আসলে সেটার পিছনে খালিস্তানিরা রয়েছে, তাদের মদত রয়েছে, বৈদেশিক শক্তির মদত রয়েছে, এই নিয়ে একটা মামলা রয়েছে। ডেজিগনেশন অফ লয়ার্স অফ সিনিয়র অ্যাডভোকেটস, যারা সিনিয়র অ্যাডভোকেট হতে চান তাদের যদি পরিবারের কেউ, বাবা বা অন্যান্য আত্মীয় স্বজন, তারা যদি এর আগে জাজ হয়ে থাকেন, তাদেরকে সিনিয়র অ্যাডভোকেট হওয়ার জায়গা থেকে আটকানো হবে। এই যে জায়গাটা, এরকম কোনো ব্যাপার হচ্ছে কিনা। উত্তরপ্রদেশ বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট, মাদ্রাসা এডুকেশন নিয়ে উত্তরপ্রদেশের যে মামলাটা ছিল সেটা রিভিউ পিটিশন আছে, তার কি ফয়সালা হবে, মাদ্রাসা সিস্টেমটাই আর ভারতবর্ষে থাকবে কিনা। বাংলার 26,000 চাকরি বাতিল মামলা, এরকম একাধিক, আমি কয়েকটা শুধু লিস্ট বললাম, সেগুলো কিন্তু জানুয়ারি মাসেই হয় শুনানি, নইলে সেগুলোর রায়দান রয়েছে। ফলে সেখানে একাধিক কন্ট্রোভার্সিয়াল কিন্তু ডিসিশন হতে পারে, এবং এই এই সিদ্ধান্তগুলো সামগ্রিকভাবে ভারতের আগামী দিনের পথ চলা এবং ভারতের ইতিহাস দুটোই কিন্তু বদলে দেওয়ার মতো জায়গায় রয়েছে। ফলে এই সমস্ত মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি কি হবে, বিচারপতিরা কোন পথে হাঁটবেন, সেই নিয়ে কি খুললাম খুল্লা আলোচনা হবে, এবং সেই জন্য দিল্লির যে জায়গা রয়েছে তার বাইরে গিয়ে, যেখানে কোথাও কোথাও থেকে কোনো প্রভাব আসবে না, এই আলোচনাগুলো করার জায়গা রয়েছে। কিন্তু এর থেকেও বড় একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে কলেজিয়াম সিস্টেম নিয়ে কি ফাইনালি এবার কোনো সিদ্ধান্ত হতে চলেছে, যে কারণে এতজন বিচারপতিকে নিয়ে মাননীয় প্রধান বিচারপতি আলাদা করে বিশাখাপত্তনম যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তিনি এই এই ধরনের একটা সভা করার চেষ্টা করছেন। কেন কলেজিয়ান সিস্টেম বলা হচ্ছে, দেখুন নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকেই কিন্তু এই কলেজিয়ান সিস্টেমটাকে তুলে দিতে চায়। অর্থাৎ সব থেকে সিনিয়র যে জাজ আছেন তিনি এরপরে প্রধান বিচারপতির দায়িত্ব পাবেন, বা এই কারা জাজ হবেন এই সিদ্ধান্তটা শুধুমাত্র একটা বিচারপতিদের যে সিস্টেম রয়েছে কলেজিয়ান সিস্টেম, তারাই সিদ্ধান্ত নেবে, এই সমস্ত জায়গায় কিন্তু আটকাতে চায়। এবং সেই নিয়ে লোকসভা রাজ্যসভায় বিল পাশ হয়ে যাওয়ার পরেও সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আটকে আছে। কিন্তু রিসেন্টলি যেটা দেখা গেছে, জাস্টিস সঞ্জীব খান্না যখন প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন, তারপর একাধিক জায়গায় একাধিক সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এই কলেজিয়াম সিস্টেমকেই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এবং সেই সিদ্ধান্ত নিতে গিয়ে জাস্টিস সঞ্জীব খান্না খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যে কলেজিয়াম সিস্টেম সেটা কি সত্যিই ফুল প্রুফ সিস্টেম, সেটার মধ্যে কি নিজের মতো করে ব্যাপারটাকে চালিয়ে দেওয়ার একটা ব্যাপার নেই। এই কলেজিয়ান সিস্টেম নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠে গেছে, এবং সেখানে তিনি বহু বিচারপতির সঙ্গে কথা বলতে শুরু করেছেন, এবং সেই বিচারপতিদের বেশিরভাগই কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু কলেজিয়ান সিস্টেমের এগেনস্টে। আর তাই যখন এতজন বিচারপতি চাইছেন, সুপ্রিম কোর্টের মোস্ট সিনিয়র যারা বিচারপতি রয়েছেন তাদের এই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে। সত্যি যদি কলেজিয়ান সিস্টেমকে বন্ধ করে দিতে হয়, অ্যাবলিশ করে দিতে হয় ভারতবর্ষে, তাহলে কিন্তু একটা সার্বিক ঐক্য মতের দরকার আছে। আর তাই যাতে কোথাও কোনো প্রভাব না কাজ করে, একটা ছুটির আমেজে এই বৈঠকের ব্যবস্থা করেছেন। এই বৈঠকের শেষেই কলেজিয়াম সিস্টেম নিয়ে জাস্টিস সঞ্জীব খান্না এবং সুপ্রিম কোর্টের কি দৃষ্টিভঙ্গি সেটা মানুষের সামনে ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই এখনোই বিশ্বাস করেন
বিচার ব্যবস্থার উপর পূর্ণ সমর্থন রেখে, পূর্ণ আস্থা রেখেও তারা বলেন যে এই কলেজিয়াম সিস্টেম হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার একটা কার্স। এর ফলে এটাকে ম্যানিপুলেট করার বিভিন্ন রকম চেষ্টা করা হয়, এবং বহু রায় বা বহু মামলার শুনানি যখন তারিখ পে তারিখ হয়ে যায়, তখন সেই কলেজিয়াম সিস্টেমের দিকে আঙুল ওঠে। তাই কলেজিয়াম সিস্টেমকে কিন্তু ভেঙে ফেলা দরকার আছে, এটা কিন্তু ভারতবর্ষের বহু নাগরিক মনে করেন। এবং নরেন্দ্র মোদী সরকারও কিন্তু এটার পক্ষেই সমর্থন করেন যে কলেজিয়াম সিস্টেম থাকা উচিত নয়। এই জায়গা থেকে যখন জাস্টিস সঞ্জীব খান্না, তার মনের মধ্যেও কলেজিয়াম সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছে, তারপরই এই ছুটি এতজন বিচারপতিকে নিয়ে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তাহলে কি সেখানে এই ধরনের সিদ্ধান্তই হবে? এর থেকেও গুরুত্বপূর্ণ, গতকালই একটা মামলার রায় নিয়ে আপনাদের সামনে আমি একটা প্রতিবেদন নিয়ে এসেছিলাম, বীর চন্দন গুপ্ত হত্যাকাণ্ড মামলা। সেখানে বলা হয়েছে যে এখানে এই দেশের বহু নামি দামি আইনজীবীদের লাগানো হচ্ছে যারা দেশ বিরোধী কাজ করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। এবং এই আইনজীবীদের ফিস কিন্তু মারাত্মক রকমের হাই। কোথা থেকে আসছে সেই ফান্ডিং? এবং এই আইনজীবীরাও কি করে সেই টাকার বিনিময়ে যারা দেশ বিরোধী কাজ করছে, যতই বলুন আইন একটা ব্যবসা, এবং সেই জায়গা থেকে তিনি তার মক্কেলকে বাঁচাবার চেষ্টা করছে। জুডিশিয়ারি সিস্টেমই বলে যতক্ষণ না কেউ গিল্টি প্রুভ হচ্ছে ততক্ষণ তাকে অপরাধী ভাবা যাবে না। কিন্তু এগুলো গাল ভরা তত্ত্ব। এটা নতুন বিশ্ব, নতুন ভারতবর্ষ। সত্যিই কি এই জিনিস চলে? যারা ভারত বিরোধী, যারা ভারতের ক্ষতি করতে চায়, এই দেশটাই না থাকলে আমরা কোথায় থাকবো, এই ভাবনাটা কিন্তু সঞ্চালিত হচ্ছে। ফলে এই দেশ বিরোধী শক্তি, টুকরে টুকরে গ্যাং, বিদেশি ফান্ডিং, এবং সেই সব নিয়ে ভারতবর্ষের মধ্যে থেকে ভারতবর্ষের ক্ষতি যারা করছে তাদের বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি কি হবে আইনের, এই সমস্ত বিষয় নিয়ে কি আলোচনা হবে, সেই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। ফলে এই যে 11-12 তারিখ ধরে, দুদিন ধরে 25 জন বিচারপতি, সিনিয়র বিচারপতি সুপ্রিম কোর্টের, তারা একসঙ্গে সপরিবারে একটা জায়গায় কাটাবেন, যেখানে দিল্লির প্রভাবের অনেকটা বাইরে গিয়ে তারা থাকবেন, এবং কিছু একটা বিষয়ে তারা আলোচনা করবেন। কি বিষয়ে আলোচনাটা করবেন এবং এরপর ভারতের আইন ব্যবস্থা, ভারতের বিচার ব্যবস্থা ঠিক কোন পথে হাঁটবে, সেই নিয়ে কিন্তু তুমুল চর্চা হয়ে গেছে। সত্যিই কি জানুয়ারি মাসে হতে চলা এই গুরুত্বপূর্ণ মামলাগুলোর সিদ্ধান্ত নিয়ে কোন রকম একটা কিছু আলোচনা হতে চলেছে? নাকি কলেজিয়াম সিস্টেমের চেঞ্জ হতে চলেছে? নাকি সার্বিকভাবে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা নিয়ে কোনো ড্রাস্টিক্যাল স্টেপ নিতে চলছেন, যেখানে সঞ্জীব খান্না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি এটাকে লিড করবেন, এবং এমন একটা সিদ্ধান্ত হবে যা ভারতীয় আইন, ভারতীয় গণতন্ত্র, ভারতীয় বিচার ব্যবস্থার উপর ভারতবাসীর আস্থা আরো আরো বেশি করে চলে আসবে, সেরকম কোনো সিদ্ধান্ত হবে? কি মনে হয় কি নিয়ে হতে চলেছে এই মিটিং, এবং কেন এত ঝড় চলছে? উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।